আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি হাজির হলাম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে পিছন ফিরে দেখা রাজনীতির ৪৫ বছর। তো আমি ১৯৭১ সালে সম্ভবত আমার বয়স ছিল ১০ বছর, মুক্তিযুদ্ধের সময়। এবং ওই সময় আমার যখন ১০ বছর বয়স, তখন মুক্তিযুদ্ধ বোঝা বা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং যুদ্ধের সার্বিক বিষয়ে বোঝার মতো বয়স তখন আমার ছিল না। তবে এতটুকু আমার মনে পড়ে যে যখন যুদ্ধ চলছিল তখন প্রায় রাতেই, মধ্যরাতে, সন্ধ্যায়, কখনো সকালে, বেশিরভাগ সময়ই রাতে ঘটনা ঘটত যে ৮-১০ জন, ৪-৫ জন মুক্তিযোদ্ধারা তারা আমাদের বাড়িতে এসে হাজির হতেন। এবং বেশিরভাগ সময় তারা আমার মায়ের কাছে, আমার মাকে তারা মুক্তিযোদ্ধারা, তারা আমাদের গ্রামের আশেপাশের লোকজন, এই সেই সব মুক্তিযোদ্ধারা আমার মার কাছে খাবার চাইতেন। তো কখনো কখনো বেশিরভাগ সময় যখন বেশি লোক চলে আসতো তখন তো খাবার বাসায় থাকতো না। তো আমা আবার ওই রাতে উঠেই তাদের জন্য ভাত রান্না করে, ডাল রান্না করে তাদেরকে খাওয়াতেন। আর আমি যে কাজটা করতাম বেশিরভাগ সময়, এবং আমাকে দিয়ে মুক্তিযোদ্ধারা যা করাতেন সেটি হচ্ছে যে আমাকে ওই রাইফেল টাইফেল যেসব অস্ত্রপাতি তাদের কাছে থাকতো, কোনো ন্যাকড়া দিয়ে বা কোনো রুমাল দিয়ে বা কোনো কাপড় দিয়ে ওই সব অস্ত্রপাতিগুলো আমাকে দিয়ে মোছাতো। বা আমি কৌতূহলী হয়ে ওই সব অস্ত্রপাতি মুছতে আমি খুব আনন্দ পেতাম। তো এখন তো যাদের ৯-১০ বছর বয়স তারাও বাংলাদেশের অনেকে মুক্তিযোদ্ধা। তো সেই হিসেবে আমিও একজন মুক্তিযোদ্ধা, যদিও আমার কোনো সার্টিফিকেট নেই। যাকে এই মুক্তিযুদ্ধের কাহিনী বলা আজকে আমার উদ্দেশ্য নয়। আমি ১৯৭১ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত এই সময়কালে বাংলাদেশে কী ঘটেছে, রাজনীতির কী ঘটেছে, সেইটি আমি আজকে খুব বেশি একটা আলোচনা করব না। তার কারণ হচ্ছে যে এই বিষয় নিয়ে আমি অনেক কথা বলেছি আগে। যাই হোক, ১৯৭৯ কথা বলি। আমি তখন মেহেরপুর জেলার গাংনী হাই স্কুল থেকে এসএসসি পাশ করে আমি চুয়াডাঙ্গা সরকারি কলেজ, এটি চুয়াডাঙ্গা জেলা অবস্থিত, তো ওখানে আমি ভর্তি হলাম। ওখানে হোস্টেলে থাকতাম মাঝে মাঝে। ওখানে আমার নানি বাড়ি, ওই নানির বাসায় আমি থাকতাম। তো যখন ১৯৭৯ সালে এসএসসি পাশের পরে আমি চুয়াডাঙ্গা সরকারি কলেজে ভর্তি হলাম, তখন প্রায় দেখতাম যে আমাদের বন্ধুবান্ধব এবং বড় ভাইরা বড় মিছিল করছে, ছোট বড় মিছিল করছে, গগনবিদারী স্লোগান সব সেখানে। এবং ওই সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজে বাংলাদেশ ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, তারপরে বাংলাদেশ ছাত্রমৈত্রী আর ছাত্রদল তখন ১৯৭৯ সালে কেবলমাত্র ওই সরকারি কলেজে, চুয়াডাঙ্গা সরকারি কলেজে কেবলমাত্র গঠিত হয়েছে। তাদেরও কিছু মিছিল মাঝে মাঝে দেখতাম, এবং এই মিছিলে কী বলা হচ্ছে সেগুলো আমি প্রত্যক্ষ করতাম। এবং একসময় ১৯৭৯ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজে একবার সাংস্কৃতিক প্রতিযোগিতা হলো। ওই সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতা এবং বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলাম। তো এই যে আমি বিতর্ক এবং বক্তৃতা প্রতিযোগিতায় ওই প্রথম স্থান অধিকার করলাম, এরপরে ওই কয়েক মাসের মধ্যে আমাদের চুয়াডাঙ্গা সরকারি কলেজে আমি খুব পরিচিত মুখ হয়ে উঠলাম। এবং আমার পিছনে তখন বিভিন্ন ছাত্র সংগঠনের ছেলেরা আমাকে তাদের দলে ভেড়ানোর জন্য তারা চেষ্টা করে যেতে লাগলো। এবং আমি তাদের সাথে কথা বলি, হোস্টেলে থাকি, পড়াশোনা করি, ক্লাস করি। এবং ওই যেসব ছাত্রনেতা আমার কাছে তাদের দলে যোগদান করার জন্য আহ্বান জানাতো, তারা বেশিরভাগই আমার সিনিয়র ছাত্র। তারা সব কেউ ডিগ্রিতে পড়তো, বেশিরভাগই আমার সিনিয়র, বেশি সিনিয়র না, হয়তো ২-৩ বছরের সিনিয়র সব। তো আমি তাদের চরিত্র, তাদের ব্যক্তিত্ব, তাদের পারিবারিক ইতিহাস এবং কী ধরনের কার্যকলাপের সাথে যে তারা জড়িত, এইগুলো আমি গোপনে জানবার চেষ্টা করতাম। তা আমি দেখতাম বেশিরভাগ ছেলেরা ভালো, ২-১ জনের চারিত্রিক স্খলন এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। তো যাই হোক, আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। আর এই বিতর্ক প্রতিযোগিতা এবং সাহিত্য, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, বিভিন্ন বই পড়াশোনা, এইসবগুলো নিয়েই আমি প্রচণ্ড রকম ব্যস্ত থাকতাম। তারপরেও ২-১ জন ছাত্র নেতাকে আমার ভালো লাগতো। এবং আমি এক পর্যায়ে
দু একজন ছাত্রনেতার সংস্পর্শে এসে আমি তাদের কর্তৃক ইনফ্লুয়েন্স হয়ে গেলাম এবং তাদের সাথে মিশতাম। তো যাই হোক, খুব বেশি একটা রাজনীতি ওই 1979 থেকে 81 সাল পর্যন্ত আমার বেশিরভাগ সময় পড়াশোনা করেছে এবং আমি রাজনীতিতে তেমন আগ্রহ দেখাইনি বা রাজনীতি করার জন্য যে সময় দেওয়ার দরকার আমি খুব একটা সময় তখন ব্যয় করিনি। তারপর তো 1981 সালে এসএসসি পরীক্ষা হলো। এসএসসি পরীক্ষার পরে আমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলাম এবং আমার মেডিকেল ইঞ্জিনিয়ারিং হলো না। সেই কথাগুলো আমি এর আগে আমার ফেসবুক স্ট্যাটাসে বা বিভিন্ন জায়গায় বলেছি। তারপরে একটু বলি, আমার মেডিকেল ইঞ্জিনিয়ারিং হলো না এবং শেষ পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ ফ্যাকাল্টিতে আমার চান্স হলো। তো কয়েক মাস থাকার পরে আমি আবার পরে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট, যেটি কৃষি কলেজ নামে পরিচিত, এখন যেটি শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে আমি ভর্তি পরীক্ষা দিলাম এবং ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় নবম স্থান অধিকার করে এখানে ভর্তি হলাম। এখানে ভর্তি হওয়ার পরেও তখন বিভিন্ন ছাত্র সংগঠনের মিছিল দেখতাম, মিটিং দেখতাম, তাদের বক্তৃতা শোনার চেষ্টা করতাম। তো এক পর্যায়ে 1982 সালের শেষের দিকে আমি একটি ছাত্র সংগঠনের রাজনীতির সাথে কিছুটা জড়িয়ে পড়লাম এবং আমার রাজনীতি পড়াশোনা চলতে থাকলো। আর সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সাথে আমার সংস্রব ছিল। বরাবরই আমি সাংস্কৃতিক চর্চায়, বিশেষ করে কবিতা আবৃত্তি, তারপরে উপস্থিত বক্তৃতা এবং বিতর্ক প্রতিযোগিতায় আমি প্রায় অংশগ্রহণ করতাম এবং জাতীয় প্রতিযোগিতায়, এই বাংলাদেশ টেলিভিশন জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় আমি বেশ কয়েকবার এই কৃষি কলেজ থেকে অংশগ্রহণ করেছি। তো যাই হোক, সেটি ভিন্ন প্রসঙ্গ। তো তখন তো এরশাদ ক্ষমতায় 1982 সাল থেকে 1990 পর্যন্ত, তখন দেশে তুমুল উত্তেজনা এবং চরম আপনার রাজনৈতিক অস্থিরতা, এবং এই রাজনৈতিক অস্থিরতার ভিতরেই আমরা এরশাদ বিরোধী আন্দোলনে বিভিন্ন সময় আমরা অংশগ্রহণ করেছি এবং তৎকালীন সময়ে বিএনপি চেয়ারপারসন, মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী শেখ হাসিনা, তারা দীর্ঘ সংগ্রাম করে সবাই মিলে ছাত্র জনতা এবং রাজনীতিবিদ, মেহনতি মানুষের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এরশাদকে হটানো গেল। একটি পর্যায়ে 1990 সালের একটি সময় উনি পদত্যাগ করলেন এবং যথারীতি বাংলাদেশে একটি নির্বাচনের ব্যবস্থা করা হলো তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এবং সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, উনি বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করলেন। তো 1991 থেকে 96 সাল পর্যন্ত এই সময়টিতে বাংলাদেশে আমি যতটুকু প্রত্যক্ষ করেছি, আমি তখন হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ, এখন যেটি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয়ে আমি তখন শিক্ষকতা করতাম এবং মাঝে মাঝে ঢাকায় আসতাম। তো বাংলাদেশে 1991 থেকে 96 পর্যন্ত এই বিএনপি নামক দলটি রাষ্ট্র যেভাবে চালিয়েছে, আমি মোটামুটিভাবে সন্তুষ্ট যে রাষ্ট্র তখন ঠিকমতোই চলছিল। তো যাই হোক, 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশে আবার ব্যাপক আন্দোলন শুরু হয়। 173 দিন হরতাল হয়, দেশে অনেক ভাঙচুর, দেশের অর্থনীতি ধ্বংস হয় এবং একটি ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। ওর মধ্যেই আবার একটা নির্বাচন হয়। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া, মাননীয় বিএনপি চেয়ারপারসন, ওনার নেতৃত্বে একটি সরকার গঠিত হয় এবং ওটি কয়েক মাস স্থায়ী হওয়ার পরে পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া, উনি ওনার সরকার এবং উনি তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি মেনে নিয়ে আবার একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নামের যে বৃহৎ সংগঠনটি আছে এবং তার সভাপতি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে আওয়ামী লীগ তখন সরকার গঠন করে এবং 1996 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ যে সরকার চালিয়েছে, আমার মতে সেই সময় দেশের অর্থনীতি, সংস্কৃতি, দেশের গণতন্ত্র সব মিলিয়ে মোটামুটি মানে 100% স্ট্যান্ডার্ড না হলেও আমাদের মতো দেশের প্রেক্ষাপটে দেশটা মোটামুটি ভালো চলেছে। তারপর তো আবার 2001 সালে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো। সেই নির্বাচনে ব্যাপকভাবে অধিক ভোটে জয়ী হয়ে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উনি তখন প্রধানমন্ত্রী হলেন এবং এক পর্যায়ে মন্ত্রিপরিষদ গঠন করলেন, উনি সরকার গঠন করলে দেশ চালাতে থাকলেন। এই যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত
বিএনপি যে রাষ্ট্রটি চালালেন, আমার পর্যবেক্ষণ মূল্যায়ন হচ্ছে যে তখন তো অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান সাহেব উনি শক্ত হাতেই দেশের অর্থনীতিকে, দেশের ব্যাংকিং সিস্টেমকে শক্ত হাতে চালানোর চেষ্টা করেছে। 1991 থেকে 96 পর্যন্ত যেভাবে বিএনপি এবং বেগম খালেদা জিয়া মাননীয় বিএনপি চেয়ারপারসন শক্ত হাতে একক নেতৃত্বে উনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত এইভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন নাই। তো তার কারণ হচ্ছে যে বেগম খালেদা জিয়া ওনার ব্যক্তিত্ব এবং ওনার রাষ্ট্র চালানোর যে দক্ষতা সেটি থাকা সত্ত্বেও বিএনপির ভিতরে কিছু দুষ্ট লোক, দুর্নীতিবাজ, এর ভিতরে তখন এই বেগম খালেদা জিয়াকে, রাষ্ট্রকে ভিতরে তারা তখন ইন্টারফেয়ার শুরু করে। তখন আমরা বুঝতে পারছিলাম দেশে কি হচ্ছে। তো যাই হোক, ওর ভিতর দিয়েই বেগম খালেদা জিয়া উনি রাষ্ট্র পরিচালনা করেছেন এবং তখন কিছু কিছু ক্ষেত্রে এত বেশি ব্যত্যয় ঘটেছে যেগুলো বেগম খালেদা জিয়ার পক্ষে ওটি আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তো যাই হোক, এটি তো সব কিছু মিডিয়ার সামনে এভাবে বা প্রকাশ্যে বলা যায় না। উনি যতটুকু পেরেছেন দেশ চালিয়ে উনি একটি পর্যায়ে বিএনপির শাসনামল শেষ হলো, উনি ওনার 5 বছর ব্যয় করলেন। তারপরে তত্ত্বাবধায়ক সরকার আসলো এই ফখরুদ্দিন মঈনুদ্দিনের মাধ্যমে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন সেনা সমর্থিত যে সরকার আসলো, সেই সরকার আসার পরে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, এই দুইজন নেত্রী দুইজনই গণতন্ত্রের জন্য দেশে তো তাদের অবদান আছে। স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে তারা ভূমিকা রেখেছেন, কিন্তু তখন তাদেরকে কারাবাস বরণ করতে হলো এবং অসংখ্য বিএনপি নেতা নেত্রী এবং আওয়ামী লীগের অনেক নেতা নেত্রী তখন তাদের জেল, জুলুম, অত্যাচার সহ্য করতে হয়েছে। আর সম্মিলিত সুধীবৃন্দ, এই যে আমি এই তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেবের কথা বললাম, এই একেবারে 1979 সাল থেকে রাজনীতির কি ধারাবাহিক বর্ণনা আমি দিলাম। তো একটি বক্তৃতায় এই 24 সাল পর্যন্ত বাংলাদেশে কি ঘটছে সব কিছু তো একটা বক্তৃতায় শেষ করা যাবে না। সেজন্য আপাতত আমি এই বিষয়ে যেটা আমি শুরু করেছিলাম পিছন ফিরে দেখা রাজনীতির 45 বছর, আমার প্রথম পর্বের বক্তৃতাটি এখানেই শেষ করছি। আমি আশা করি যে আমার পরবর্তী যে 2008 থেকে 2024 সাল পর্যন্ত রাজনীতিতে কী ঘটলো, কী পালাবদল হলো, সেই বিষয়ে আমি বক্তৃতার দ্বিতীয় পর্বে কথা বলার চেষ্টা করব। তো এখন আপাতত এই মুহূর্তে এই বক্তৃতাটির প্রথম খণ্ড এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।